প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, বলল ইসরায়েল। জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি এর ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরায়েল শুক্রবার দাবি করেছে গাজায় দুর্ভিক্ষ নেই এবং ওই প্রতিবেদনটি হামাসের মিথ্যাচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এএফপি জানায়, আইপিসি এর একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকার প্রায় 20% অঞ্চলে দুর্ভিক্ষ চলছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি অস্বীকার করে জানায়, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। তাদের দাবি, আইপিসি প্যানেলের প্রতিবেদন হামাসের মিথ্যাচারের উপর ভিত্তি করে তৈরি। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে, সুতরাং আইপিসি এর এই মূল্যায়নকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল তথ্য ভিত্তিক হিসেবেই দেখা হবে। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা কোগ্যাট প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেছে। তারা দাবি করেছে, কোগ্যাট দৃঢ়ভাবে গাজার, বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষের দাবিকে প্রত্যাখ্যান করছে। আইপিসি এর পূর্ববর্তী প্রতিবেদনগুলো বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবতার সঙ্গে তাদের মূল্যায়ন সঙ্গতিপূর্ণ নয়। কোগ্যাট আরও জানায়, আইপিসি প্যানেলের প্রতিবেদনটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার মানবিক পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে উপেক্ষা করেছে এবং আংশিক তথ্য ব্যবহার করেছে। এবার জানিয়ে দেব সৌদি নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য। সৌদি আরবের নারীদের ক্ষমতায়নে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পরিবর্তন দেখা দিয়েছে দেশটি। ভিশন 2030 লক্ষ্য পূরণে নারীদের সক্রিয় অংশগ্রহণ ব্যাপক আকারে বেড়েছে। 2024 সালে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা গেছে। বৃহস্পতিবার 21 আগস্ট সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স প্রকাশিত সৌদি নারী পরিসংখ্যান রিপোর্ট 2024-এর তথ্য মতে বর্তমানে দেশটিতে মোট সৌদি নারীর সংখ্যা 9,07,663 জন। এদের মধ্যে 15 থেকে 34 বছর বয়সী নারীদের অনুপাত 35.7%। 2024 সালে সৌদি নারীদের চাকরির হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 31.8% এবং শ্রম বাজারে অংশগ্রহণের হার পৌঁছেছে 36%। নারী বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে হয়েছে 13%, যা 2022 সালে ছিল 19%। 2024 সালের শেষ প্রান্তিকে এই হার আরও কমে 11.9% দাঁড়িয়েছে। দেশটিতে প্রাইভেট সেক্টরে কর্মরত সৌদি নারীর সংখ্যা 9,97,000 জন, আর সরকারি সেক্টরে 5,06,000 এবং পাবলিক সেক্টরে 1,97,600 জন। সৌদিতে নারীদের সাপ্তাহিক গড় কাজের সময় দাঁড়িয়েছে 39 ঘণ্টায়। দেশটিতে 15 থেকে 24 বছর বয়সী নারীদের গড় মাসিক বেতন 4,832 রিয়াল, 25 থেকে 54 বছর বয়সীদের গড় আয় 8,328 রিয়াল এবং 55 থেকে তদূর্ধ্বদের আয় 10,739 রিয়াল। প্রতিবেদনে বলা হয়েছে, 25 বছর ও তার বেশি বয়সী নারীদের মধ্যে 35.3% নারীর স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে। 2024 সালে 1,956টি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। এছাড়া 18 বছর ও তার বেশি বয়সী নারীদের মধ্যে 44.6% নারী সপ্তাহে কমপক্ষে 150 মিনিট শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করেন। নারীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ হল পার্ক ও বাগানে ভ্রমণ করা। এসব জায়গায় অংশগ্রহণের হার 62.7%। এদিকে রাজীব গান্ধীর স্মৃতি বিজড়িত বিহারের আইকনিক মসজিদে রাহুল গান্ধী। ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিহারের একটি আইকনিক মসজিদ পরিদর্শন করেছেন। সেখানে তিনি মসজিদ কমপ্লেক্সের প্রধানের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। 40 বছর আগে এই মসজিদে গিয়ে ঠিক একই জায়গায় তার বাবা ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বসেছিলেন। ছবি দুটি ভিন্ন রাজনৈতিক যুগের হলেও বার্তা যেন একই। এনডিটিভি জানিয়েছে, 1901 সালে মাওলানা মোহাম্মদ আলী মুঙ্গেরি প্রতিষ্ঠিত খানকাহা রহমানি মসজিদটি কেবল সামাজিক সংস্কারেই সহায়তা করেনি, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামেও ভূমিকা পালন করেছে। প্রতিবেদন অনুসারে রাহুল আজ শুক্রবার সকালে বিহারের জামালপুরে পৌঁছেছেন। ভোটার অধিকার যাত্রার অংশ হিসেবে তিনি গত রোববার সাসারাম থেকে দেশব্যাপী একটি প্রচারণা যাত্রা শুরু করেছেন। এর ষষ্ঠ দিনে তিনি জামালপুরে পৌঁছান। সেখানে তিনি মসজিদটি পরিদর্শন করেন এবং আরজেডি নেতা
তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে মসজিদের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। মুসলিম সম্প্রদায়ের বিশাল জনতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরাও সেখানে ছিলেন। বিরোধী দলের নেতাকেও রাহুলকে স্বাগত জানাতে দেখা যায়। এনডিটিভি জানিয়েছে, খানকাহা রহমানী মসজিদের সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক কয়েক দশক ধরে চলে আসছে, যা রাজীব গান্ধীর আমল থেকে শুরু। প্রাক্তন প্রধানমন্ত্রী 1985 সালে মাজারটি পরিদর্শন করেছিলেন। আজ সকালে রাহুল গান্ধীকে ঠিক 40 বছর আগে তার বাবা যেভাবে বসেছিলেন একই স্থানে বসে থাকতে দেখা গেছে। ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য খানকাহ গুরুত্বপূর্ণ এবং অতীতে জওহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধী সহ বেশ কয়েকজন অতিথি এখানে এসেছেন। স্বাধীনতা সংগ্রামের সময় মসজিদটি বিপ্লবীদের সাহায্য করেছিল বলে জানা যায়। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, এই মসজিদ কমপ্লেক্সটি ভারতে দুটি প্রধান জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা জেইই এবং নিটের জন্য প্রকৌশলী এবং ডাক্তারদের প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে উন্নত শিক্ষা প্রদানের জন্য স্মার্ট ক্লাসের ব্যবস্থাও রয়েছে। সবশেষ জানিয়ে দেব, এক বছরে জাপানে চালের দাম বেড়েছে 91%। জাপানে জুলাই মাসে অর্থবছরে চালের দাম বছরে 90.7% বেড়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য কথা জানানো হয়েছে। তবে গত কয়েক মাসের তুলনায় দাম বৃদ্ধির হার কিছুটা কমায় প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার জন্য সামান্য স্বস্তি এসেছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই বছরের নির্বাচনে উভয় কক্ষে তার জোর সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইশিবার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ক্রমবর্ধমান দামের কারণে ভোটাররা দীর্ঘদিন ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে শুরু করেছে। 2023 সালে তীব্র গরম এবং এক মেগা ভূমিকম্প সতর্কতার পর আতঙ্কিত সাধারণ মানুষ আসন্ন সংকটের আশঙ্কায় আগে থেকেই চাল ক্রয় করতে শুরু করে। এভাবে ব্যাপক হারে চাল ক্রয় ছাড়াও অন্যান্য কারণে সাম্প্রতিক মাসগুলিতে চালের দাম বেড়েই চলেছে। সামগ্রিকভাবে জুলাই মাসে জাপানের মূল মুদ্রাস্ফীতি জুনের 3.3% থেকে কমে 3.1% দাঁড়িয়েছে। তবে এটি এখনও জাপানের কেন্দ্রীয় ব্যাংকের BOJ এর 2% লক্ষ্যসীমার উপরে রয়েছে, যার ফলে চলতি বছর সুদের হার বাড়ানোর প্রত্যাশা আরও জোরদার হয়েছে। শুক্রবার ক্যাপিটাল ইকোনমিক্সের অভিজিৎ সূর্য বলেন, আগামী মাসগুলিতে মুদ্রাস্ফীতি কিছুটা ঠান্ডা হলেও তা অক্টোবর থেকে ব্যাংক অব জাপানের কঠোর নীতি পুনরায় শুরুতে বাধা দেবে না। খাদ্যের দাম বাদ দিলেও এই পতন বাজারের প্রত্যাশা 3.0% চেয়ে কিছুটা বেশি ছিল। জ্বালানিও বাদ দিলে ভোক্তা মূল্য 3.4% বেড়েছে। জুন মাসেও একই রকম। ব্যাংক অব জাপান BOJ সর্বশেষ জানুয়ারিতে সুদের হার বাড়িয়েছিল, কিন্তু মুদ্রানীতি আরও কঠোর করতে অনিচ্ছুক। লক্ষ্যমাত্রার ওপর মুদ্রাস্ফীতি অস্থায়ী কারণগুলির মধ্যে চালের দামও রয়েছে। এ মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট BOJ এর ওপর মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়িয়ে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতির আড়ালে রয়েছে। শুক্রবার ক্যাপিটাল ইকোনমিক্সের অভিজিৎ সূর্য বলেন, আগামী মাসগুলিতে মুদ্রাস্ফীতি কিছুটা ঠান্ডা হলেও তা অক্টোবর থেকে ব্যাংক অব জাপানের কঠোর নীতি পুনরায় শুরু করতে বাধা দেবে না। জুন মাসে চালের দাম আগের বছরের তুলনায় 100.0% বেশি ছিল। মে মাসে এই হার দাঁড়িয়েছিল 101.7%। দাম কমাতে ইশিবা নতুন কৃষিমন্ত্রী নিয়োগ করেছেন এবং জরুরি চাল মজুদ বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছেন। চলতি মাসে সরকার চাল উৎপাদন কমাতে উৎসাহিত করার দীর্ঘদিনের নীতি পরিবর্তনেরও ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জাপানকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি চাল আমদানি করতে আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী দ্বিতীয় ত্রৈমাসিকে জাপানের অর্থনীতি বার্ষিক ভিত্তিতে 1.0% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, যা মার্কিন শুল্কের সত্ত্বেও আশঙ্কার তুলনায় কম ক্ষতির ইঙ্গিত দেয়।